সো আমরা তাহলে লেয়ার্স গুলি নিয়ে আমাদের আসবে। আমরা বলছি ওএসআই মডেল আর টিসিপি/আইপি মডেল আমাদের করেছিলাম। সো হচ্ছে ফিজিক্যাল লেয়ার থেকে আমরা শুরু করব। আমাদের টোটাল যে কয়টা লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ার আমাদের ফার্স্টে ডিসকাশনে আসছে। ফিজিক্যাল লেয়ার মধ্যে ডেটা ক্যান বি রিপ্রেজেন্ট আইদার ইন অ্যানালগ অর ডিজিটাল ফর্ম। অ্যানালগ ফর্ম মানে হচ্ছে অ্যানালগ ওয়েতে ডেটা হতে পারে, আর ডিজিটাল মানে হচ্ছে যে ডিজিট 0 আর 1, আইদার বাইনারি ডিজিট। অফকোর্স ডিজিটের মাধ্যমে এই ফর্মে হচ্ছে ডেটা হচ্ছে ট্রান্সফার হতে পারে আর কি। তো দ্য কম্পিউটার used the digital form to store the information, and therefore the data needs to convert in digital form so that it can used by a computer. ডিজিটালি না হলে তো কম্পিউটার আসলে ইউজ করতে পারে না। তো এই ডিজিটাল ফর্মই হচ্ছে যেরকম বাইনারি কোড 0-1 এর কম্বিনেশন, যেরকম যে নাম্বারের জন্য যে 0-1 এর কম্বিনেশনের বাইনারি ডিজিট রিপ্রেজেন্ট করে সেটা, এবং এইটাকে যখন আমরা ডিজিটাল বা ডিজিটাল এনকোডিং এর মাধ্যমে আসে তখন এইভাবে আমাদের হচ্ছে এই এনকোডারটা এইভাবে আসে, মানে নিচের দিকে যখন থাকে দ্যাট ইজ 0, উপরের দিকে আসলে 1। তো digital to digital encoding is representation of digital information by digital signal when a binary ones or zeros generated by a computer are translated into sequence of voltage pulse. এই যে পালসটাকে এটাকে ভোল্টেজ পালস বলা হচ্ছে, মানে কারেন্ট থাকলে ওয়েভ থাকে উপরের দিকে, আর কারেন্ট না থাকলে সেটা ওয়েভটা হচ্ছে জিরোতে। and voltage pulse can be propagated over a wire. This process is known as digital to digital encoding. And digital encoding divided into 3 categories. Digital encoding যেটা এটাকে 3টা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। এক ইউনিপোলার, 2 পোলার এন্ড 3 হচ্ছে বাইপোলার। ইউনিপোলার মানে হচ্ছে সিঙ্গেল। তো দেখো যে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেম sends the voltage pulse over a medium link such as wire or cable, and in most type encoding one voltage represent স্যার এই টপিকসটা আমাদের লাগবে না, আমরা এই টপিকসটা পড়ছি। পড়েছো? জি স্যার, ওই যে ডাটা কমিউনিকেশনে পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সেটাই আমাদের যেগুলি পড়া হয়েছে সেগুলি আমরা বাদ দিয়ে তোমরা মাল্টিপ্লেক্সিং করেছো? জি স্যার। জি স্যার, এটাও পড়ছি। তাহলে লেয়ার গুলি তো সবই পড়া হয়েছে মনে হয়। তাহলে কোন লেয়ার মোটেই লাগবে না স্যার। হ্যাঁ, লেয়ার মোটেই লাগবে না, লেয়ার সব পড়া হয়েছে তাই না? আচ্ছা, তাহলে মাল্টিপ্লেক্সিং আমরা আজকেই পড়ছি। রাউটিং অ্যালগরিদম দেখবো? জি স্যার, রাউটিং অ্যালগরিদমটা দেখবো। জি স্যার, এটা করেন। আচ্ছা, নাকি তোমাদেরকে সাথে কিছু লিনাক্স এর নেটওয়ার্কিং কমান্ড নিয়ে ডিসকাস করব? স্যার যেহেতু আমাদের এখন সময় আর খুব বেশি নাই, সেহেতু মেন যেগুলা পরীক্ষায় করাবেন সেখান থেকে হ্যাঁ, এইখানে মেন পরীক্ষার জন্য তো লেয়ার গুলি দরকার ছিল। সো যেহেতু ভালোই হলো তোমরা বলছো যে লেয়ার গুলি অলরেডি তোমরা করেছো, সো তাহলে লেয়ার গুলিকে স্কিপ করা যাচ্ছে। তাহলে আমি লেয়ার, প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আজকে ধরো 3টা লেয়ার আলোচনা করতাম, আরেকদিন আর 3টা বা 4টা লেয়ার আলোচনা করতাম। তো এই 2টা তো সেভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই লেয়ার গুলিকে বাদ দিয়ে, রাউটিং অ্যালগরিদম বাদ দিয়ে আমরা এই অ্যাপ্লিকেশন প্রোটোকলে চলে আসি। বিভিন্ন প্রোটোকলস গুলি আছে, এখান থেকে ডিসকাস করি। এন্ড নেক্সট ডেতে তাহলে নেক্সট আমাদের ক্লাসে আমরা হচ্ছে ওই কিছু লিনাক্স কমান্ড টেস্ট করার জন্য আমাদেরকে লিনাক্স ইনস্টল না করলেও হবে, আমরা ভার্চুয়াল লিনাক্স মেশিনের মাধ্যমে আমরা লিনাক্স কমান্ড টেস্ট করতে পারি। তো সেটা আমরা নেক্সট দিন টেস্ট করে দেখব। তাহলে এইখান থেকে আমরা ডিসকাস করি, এটা বেটার হবে। এবং আমাদের যেহেতু এটার সাথে একটা ল্যাব সেশন আছে, ল্যাব সেশনের জন্য লিনাক্স কমান্ডটাকে করার দরকার। আমরা লিনাক্স কমান্ড যে এনভায়রনমেন্টে একটা সাইট আছে, আমি এগুলিকে রেডি করা নাই, জাস্ট লাস্ট সেমিস্টারে করাইছিলাম।
তো এই হচ্ছে ভার্চুয়াল মেশিনের থেকেই আমরা লিনাক্স করতে পারবো, এবং কিছু কমন লিনাক্সের কমান্ড যেগুলি নেটওয়ার্কিং রিলেটেড, ওইটা কিছু কমান্ড নিয়ে আর কি ডিসকাস করা হবে। তো আমাদের ডিএনএস কি, হোয়াট ইজ ডিএনএস? ডিএনএস এর মানে তো নাম তো তোমরা জানো, তোমরা তো basic সবই জানো, সবটাই বেসিক জানো। জি স্যার। তো টেল মি হোয়াট ইজ ডিএনএস? স্যার ডিএনএস means হচ্ছে ডোমেইন নেম সার্ভার। ওকে, ডিএনএস স্ট্যান্ড ফর ডোমেইন নেম সার্ভার, এভাবে বলা যায় এটাকে। আচ্ছা, এখানে আইডি দেওয়া লাগবে না, এই আইডি দেওয়া লাগবে না, আমি ওই যে যারা প্রেজেন্ট থাকতেছো ওই এখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। এই যে পার্টিসিপেন্টস এ গেলে এই যে এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিলে অ্যাটেন্ডেন্স পেয়ে যাব, সো আইডি লেখা লাগবে না। হ্যাঁ, ডোমেইন নেম সার্ভার, ফাইন। এন্ড এটার কাজ কি? স্যার এটা কাজ হচ্ছে যে সাপোজ আমরা যখন ব্রাউজারে কোনো কিছু একটা সার্চ দিই তখন তো আমরা আইপি অ্যাড্রেস লিখে সার্চ করি না, যে কোনো একটা নাম লিখে সার্চ করি, যেমন ফেসবুক লিখে সার্চ করি। তখন এই ডিএনএসটা করে কি আপনার ওই যে আমাদের আইএসপি আছে, আইএসপি তে ডাটা পাঠিয়ে দেয়, আইএসপি থেকে মানে ফোর্স নেয় যে ওর কাছে কি আমাদের মানে যার কাছ থেকে আমরা সার্ভিস নিচ্ছি আর কি নেটওয়ার্কিং এর, যে এই ডোমেইন নেমে কোনো আইপি আছে কিনা, যদি থাকে তখন আইপি আবার ওটা প্রোভাইড করে আমাদের ব্রাউজারে, তখন আমরা যে জিনিসটা সার্চ করি সেটা খুঁজে পাই। রাইট, তার মানে আমরা যে আইপি অ্যাড্রেসটা, ওই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে, যেমন এখানে একটা স্যাম্পল একটা আইপি অ্যাড্রেস বলা হচ্ছে, আমরা এই আইপি অ্যাড্রেসটাই হিট করলে একটা সাইটে যাবে, বাট এই আইপি অ্যাড্রেসটা আমাদের জন্য মনে রাখা ডিফিকাল্ট, এই কারণে আমরা হচ্ছে এই একটা সার্ভারের নাম ইউজ করছি, তাই তো? জি স্যার। এই নেমটা দেওয়া আছে, ডোমেনের যে নেমটা দেওয়া আছে সেই নেমটাকে আমরা ইউজ করে করছি, এবং সার্ভারে ওইটার মাধ্যমে আমাদেরকে আমাদের ডিজায়ার্ড ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে বা আমাদের লোকেশনে নিয়ে যাচ্ছে আর কি। তো জেনারিক ডোমেন, যে ডোমেনের ভিতরে আবার এটাকে হচ্ছে আমাদের ডিফারেন্ট প্ল্যাটফর্মে যায়। তো ডোমেন স্পেস ইজ ডিভাইডেড ইনটু 3 ডিফারেন্ট সেকশন, একটা হচ্ছে জেনারিক, এক কান্ট্রি ডোমেন, আর হচ্ছে ইনভার্স ডোমেন। তো ইনভার্স ডোমেনের মধ্যে আমরা ফার্স্ট জেনারিক ডোমেন এখানে বলছে, তো ইট ডিফাইন্স দ্য রেজিস্টার্ড হোস্ট অ্যাকর্ডিং টু দেয়ার জেনারিক বিহেভিয়ার, and each node in the tree defines the domain name which are indexed in the DNS database. DNS এর যে একটা ডেটাবেস থাকে, ওইখানে যে ডোমেনের নেমটা দেওয়া থাকে, এখানে each node in this tree defines the domain name and it uses 3 character label, and this label describe the organizational type. যেমন 3টা ক্যারেক্টারের লেভেল হয় আমাদের সাধারণত, এখানে কিছু কিছুতে 4টা ক্যারেক্টারও দেখা যাচ্ছে। তো এই লেভেলে যেমন অ্যারো মানে বোঝা যাচ্ছে এয়ারলাইন্স এর, আমরা সাধারণভাবে কমনলি যেটা ইউজ করি দ্যাট ইজ কম হচ্ছে যে কমার্শিয়াল অর্গানাইজেশনে আমরা এডু ইউজ করি, এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য বা বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউটের জন্য আমরা গভ ইউজ করতে পারি, ইনফো ইউজ করা হয়। তো এইগুলি হচ্ছে আমাদের জেনারিক ডোমেন। এইটা কি হচ্ছে রুট লেভেল থেকে এরকম বিভিন্ন ডোমেন যে ভাগ হয়ে গেছে, এই ডোমেনের মধ্যে আমাদের যেমন এই যে ডোমেনগুলি আছে সেই ডোমেনগুলিকে আমরা এইভাবে ডিভাইড করে করে লিখতে পারি। and next হচ্ছে কান্ট্রি ডোমেন আছে। the format of the country domain is the same as generic domain but it uses 2 character, মানে কান্ট্রি নেমে 2টা ক্যারেক্টার থেকে, বাংলাদেশ বিডি বা ইউএস এর জন্য হলে ইউএস, এরকম 2টা ক্যারেক্টার নিয়ে আমাদের করে, বাট বাকি এটা জেনারিক ডোমেনের মতন, but it uses 2 character of country abbreviation. It plays of 3 character organization in place of 3 character organizational abbreviation. অর্গানাইজেশনের 3টা অ্যাব্রিভিয়েশনের বদলে এটা এই কান্ট্রি ডোমেনটা 2 ক্যারেক্টার ইউজ করা হয়। আর ইনভার্স ডোমেন হচ্ছে যে the inverse domain is used for mapping an address to a name. When the server is received a request from a client, the server contains the files only authorized client, and to determine whether the client is authorized list or not, it sends the query to DNS server and asking for mapping an address to the name. এটার কাজ কি, ডিএনএস এর কাজ কি, কিছু কাজের এখানে লিস্টেড আছে, যে ডিএনএস ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল। এটা হচ্ছে ইজ এ কমিউনিকেশন, মানে ডিএনএস ইজ এ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল
and DNS client send request to the server and DNS server send response to the client. DNS এর যে ক্লায়েন্ট তারা সার্ভারকে রিকোয়েস্ট সেন্ড করে এবং DNS সার্ভার গুলি ওইখান থেকে রেসপন্সটাকে আবার ক্লায়েন্টের কাছে সেন্ড করে। And client request contain a name which is converted into an IP address known as forward DNS lookup, while request containing an IP address which is converted to a name known as reverse DNS lookup. What is forward DNS lookup? আমরা বলছি যে client request contain a name which is converted into IP address is known as forward DNS lookup. And যখন এই request contains an IP address which convert into name, that is reverse DNS lookup. And DNS implements a distributed database to store the name of all hosts available on the internet. DNS সার্ভারটা কি করছে, এটা হচ্ছে যত ইন্টারনেটের যত হোস্ট অ্যাভেলেবেল আছে সবার নেমগুলিকে এখানে থাকে এবং একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মাধ্যমে সে এগুলিকে স্টোর করে। And if a client like a web browser send a request containing a host name, then a piece of software such as DNS resolver send a request to the DNS server to obtain the IP address of a host name. মানে কোন ব্রাউজার থেকে যখন হচ্ছে একটা হোস্ট নেম লিখে হিট করা হয় এন্টারে, তাহলে পিস অফ সফটওয়্যার যেমন যেটা হচ্ছে DNS resolver টাইপের send a request to DNS server to obtain the IP address of the host name. হোস্ট নেমটার IP অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করার জন্য সে একটা রিকোয়েস্ট সেন্ড করে। And if the DNS server does not contain the IP address associated with the host name, then it forward the request to another DNS server. And if the IP address has arrived to the resolver, which in turn completeness the request over the internet protocol. তো এইটা হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ। এরপরে ডিএনএস এর পরে আমাদের আসছে হচ্ছে এফটিপি। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা আমাদের যে প্রোটোকলের মাধ্যমে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ফাইলকে ট্রান্সমিট করে থাকি। তো FTP stands for Internet Protocol. Infinity is a standard internet protocol provided by TCP/IP. TCP/IP এর মাধ্যমে এটাকে প্রোভাইড করা হয় এবং used by transmitting the files from one host to another host. And it is mainly used to transferring the web page files from their creator and the computer that acts as a server and other computers on the internet. মানে কম্পিউটারে একটা কম্পিউটারের ভিতরে ফাইলটাকে স্টোর রাখা হয় এবং ওই কম্পিউটারের যেই একটা আইপি অ্যাড্রেস থাকে ওই আইপি অ্যাড্রেসটাই এফটিপি সার্ভার হিসেবে কনভার্ট করলে ওইটা আমরা যেমন অন্য কম্পিউটারগুলি থাকে এটার হোস্ট, তো আমরা ওই এফটিপি কোলন দুইটা স্ল্যাশ দিয়ে আমরা যখন অ্যাড্রেসটা লিখি তখন এই কম্পিউটারের ফাইলগুলিকে এক্সপ্লোরারের মতো ব্রাউজ করা যায় এবং ওখান থেকে আমরা প্রয়োজনীয় ফাইলকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি with a high speed. And it is also used for downloading files from to computer from the server. যেই কম্পিউটারটাই ফাইলগুলি স্টোর থাকে ওইটাকে সার্ভার হিসেবে ইউজ করা হয়, ওটাকে সার্ভার বলা হচ্ছে। ওইখান থেকে ক্লায়েন্ট কম্পিউটারগুলিতে আমরা ফাইল ডাউনলোড করতে পারি। Objectives of FTP: it provides the sharing of files and it is used to encourage the use of remote computer. মানে দূরবর্তী কোনো কম্পিউটারে ফাইল এক জায়গায় স্টোর রেখে ওইখান থেকেই আমরা হচ্ছে সকল কম্পিউটারের ফাইলকে ডিস্ট্রিবিউট করার জন্য এটা আমাদেরকে এনকারেজ করছে। এই ফ্যাসিলিটিটাকে আমরা হচ্ছে ফ্যাসিলিটেট করতে পারি আর কি। and it transfers the data more reliably and efficiently. তো এই FTP সার্ভারের মাধ্যমে আমরা হচ্ছে ফাইলকে আমরা রিলায়েবলি এবং এফিসিয়েন্টলি এবং সিকিউরলি অফকোর্স আমরা ট্রান্সফার করতে পারি।
তো কেন এফটিপি ব্যবহার করব, তোমাদের তো আইডিয়া আছে, বলো দেখি কেন এফটিপি আমরা, why we use এফটিপি? আমরা তো ইন্টারনেটের যে কোনো লোকেশন থেকেই ডাউনলোড করে নিতে পারি, আবার এফটিপি দরকার কি? ইন্টারনেটেই তো আমার সকল ফাইল আছে, আমি কোনো সফটওয়্যার ডাউনলোড করব মানে এক্সেপ্ট আওয়ার পার্সোনাল ফাইলস আর আওয়ার স্পেসিফিক কোন অফিসিয়াল ফাইল, এইটা বাদে কমন ফাইলস গুলি তো আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করতে পারি। জি স্যার। দেন হোয়াই উই ইউজ এফটিপি? স্যার এখানে এটার ফায়ারওয়াল সিস্টেমটা আছে, যার কারণে কোনো রেস্ট্রিক্টিং ট্রাফিক এটা খুব সুন্দর করে সার্ভারটা ধরতে পারে, যে কোনো রেস্ট্রিক্টিং ট্রাফিক থাকে আর কি। ফায়ারওয়াল তো আমি আমার কম্পিউটারে ইনস্টল করা, আমার কাছে ফায়ারওয়াল থাকলে বা এফটিপি, এই যে আমাদের ইন্টারনেটের যে কোনো সিকিউর সাইটেও তো ফায়ারওয়াল থাকে। আমি তো একদম মানে আননোন কোনো জায়গা থেকে ফাইল নিশ্চয়ই ডাউনলোড করে ইনস্টল করি না। আমরা যেগুলি ডাউনলোড এন্ড ইনস্টল করি এগুলি তো নিশ্চয়ই আমরা হচ্ছে বুঝে আর কি, যে না দিস সাইট ইজ রিলায়েবল, তো সেখান থেকে আমরা ডাউনলোড করি। তো সিকিউরিটির ব্যাপারটা থাকে আবার এখানে, হাইলি একটু ভালো সিকিউরিটি এবং ফাইল ডাউনলোড স্পিডটাও এখানে মেজার হয়। এফটিপি থেকে আমরা অনেক দ্রুত ডেটাকে ট্রান্সফার করতে পারি। এটাও একটা অ্যানাদার ইস্যু। হ্যাঁ, অফকোর্স সিকিউরিটি বিষয়টা তো আসছেই। তাহলে আমাদের মেকানিজম অফ এফটিপি যেটা, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য স্টোরেজ কি করছে, ইউজারের ইন্টারফেসের মাধ্যমে কন্ট্রোল প্রসেস থেকে ডেটা ট্রান্সফার প্রসেস করছে। এটা টিসিপি আইপির যে সার্ভার, টিসিপি আইপি সার্ভারের ভিতরে আমাদের ডেটা ট্রান্সফার, এই যে ডেটা ট্রান্সফার প্রসেসের মাধ্যমে ডেটা আদান প্রদান হচ্ছে, এবং কন্ট্রোল প্রসেসের মাধ্যমে এটা হচ্ছে এই কানেকশন, দিস আর দ্য কানেকশনের মাধ্যমে ইউজারের কাছে পৌঁছাচ্ছে। তো ইউজার একটা ইন্টারফেস, গ্রাফিক্যাল ইন্টারফেস হতে পারে অথবা কমান্ড লাইন ইন্টারফেস, যেটা কোনো হোক, ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে এই ডেটাটাকে সে ট্রান্সফার করতে পারছে ক্লায়েন্ট এন্ড থেকে। So this is the mechanism of FTP. So the above figure shows the basic model of FTP. The FTP client has 3 components. FTP is a client J, it has a client is 3 component, and user is the client, interface, control process, and the data transfer process. And the server has only 2 components, the server control process and the server data transfer process. There are two type of connections in FTP, that is control connection and data connection. So what is control connection? The control connection uses very simple rules for communication. Through control connection, we can transfer a line command or a line of response at a time. And the control connection made between the control processes, and the control connection remains connected during the entire interactive FTP session. And data connections ki korche? Data connection uses very complex rules as data types may vary. And the data connection is made between data transfer process. The data connection opens when a command comes for transferring the file and closes when a file is transferred. এফটিপির কিছু অ্যাডভান্টেজ আছে যেটা আমরা দেখি। অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড, আমরা যেটা একটু আগে বলছিলাম যে এটা হায়ার স্পিডে ডেটাকে ট্রান্সফার করতে পারে। তো ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ এফটিপি ইজ স্পিড। এফটিপি ইজ one of the fastest way to transfer files from one computer to another computer, and efficient. It is more efficient as we do not need to complete all the operation to get entire file. Security বিষয়টাও অবশ্যই আসছে আমাদের। To access FTP server, we need to log in, আমাদের একটা অথেন্টিক ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে, আদারওয়াইজ তো আমরা লগ ইন করতে পারবো না FTP সার্ভারে, বা আমরা FTP সার্ভার থেকে ফাইল ট্রান্সফার করতে পারবো না। Therefore we can say that FTP is more secure, যেহেতু ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে লগ ইন করতে হচ্ছে। And back and forth movement, FTP allows us to transfer the files back and forth. Suppose you are a manager of the company, you send some information to all the employees and they all send information back to the same server. So আমরা ব্যাক করতে পারছি এবং ওইটাকে আবার হচ্ছে মানে সেন্ড করতে পারছি এবং ওইটাকে আবার ব্যাক করতেও পারছি আমরা। সো আমরা কি করছি যে আমি send information to all employee and they all send information
back to the same server. Some disadvantages also here for FTP. The standard requirement of the industry is that all FTP transmission should be encrypted. However, not all the FTP providers are equal, and not all the provider offer encryption. So we can have a look for FTP provider that provides encryption. মানে আমরা সবাই তো এনক্রিপ্ট করতে পারছি না, সো আমাদেরকে FTP এর হচ্ছে প্রোভাইডারের মাধ্যমে যারা এনক্রিপ্ট করে থাকে, ডেটাকে এনক্রিপ্ট করে থাকে, সেই রকম প্রোভাইডারও আমাদের প্রয়োজন হয় যদি আমরা মোর সিকিউর করতে চাই। কারণ ফাইলগুলিকে এনক্রিপ্ট করে না রাখলে ওইটা হচ্ছে নরমালি যদি আমরা রেখে দেই তাহলে সেক্ষেত্রে সিকিউরিটি ইস্যু চলে আসে। তো সেক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট ফাইলস গুলিকে ডাউনলোড করে নেওয়ার একটা সুযোগ থাকে, যদিও লগইন থাকে, লগইন থাকার পরেও আমাদের লগইন কে হ্যাক করে ওখান থেকে কিছু অ্যাক্সেস বের করে নেওয়াটা আসলে খুব একটা ডিফিকাল্ট না। তো ডেটা যদি এনক্রিপ্ট করা থাকে সেক্ষেত্রে ওটাকে ডিক্রিপ্ট করাটা একটু ডিফিকাল্ট হয়। FTP serves two operation. It send and receive large file on a network. However, the size limit of the file is 2 GB that can send, and it also does not allow you to run simultaneous transfer to multiple receiver. And passwords and file contents are sent to clear text, allow the unwanted মেসেজ করেছিল কে? ও আচ্ছা, তোমরা আইডি লিখতেছিলে। আচ্ছা, passwords and line contents are sent in clear text that allows unwanted inverse dropping. So it is quite possible that attackers can carry out the brute force attack by typing to guess the FTP password, and it is not compatible with every system. সব সিস্টেমের সাথে এটা কম্পিটিবল হয় না। এই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট অ্যাডভান্টেজেসটাই হচ্ছে বেশি ফোকাস করা যায়, কারণ আমাদের FTP এর স্পিড এর উপরে যে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি অথবা ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট আছে, এবং ইট ইজ অলসো সিকিউর। যদিও এটাকে এনক্রিপ্ট না করার পরেও এটা যথেষ্ট সিকিউর থাকে, তো যে কেউ তো আর হচ্ছে অ্যানোনিমাসলি লগইন করে ঢুকতে পারছে না। সিকিউরিটির কথা এখন চিন্তা করলে অনেক লার্জ অর্গানাইজেশনের ডেটাও কিন্তু আনসিকিউর, কারণ হ্যাকার অ্যাটাক যদি হয় সেক্ষেত্রে অনেক রকম ভাবেই ডেটাকে আমাদের অ্যাক্সেস করে নিতে পারে। সো নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে টেলনেট, দ্যাট ইজ দ্য টার্মিনাল নেটওয়ার্ক। টার্মিনাল নেটওয়ার্ক টেলনেটের মাধ্যমে আগে নেট কানেকশন করা হতো, এটা আমাদের এখন ইউজটা অতটা নয়। আমাদের এই লগইন সিস্টেমের মাধ্যমে আমরা তো এখন সব ব্রডব্যান্ড ইউজ করি। সো দ্য টেলনেট, দ্য মেইন টাস্ক অফ দ্য ইন্টারনেট is to provide the service to users. For example, user want to run different application program at a remote site and transfer result to a local site. It requires client server programs such as FTP or SMTP, but this would not allow us to create a specific program on demand. The better solution is to provide a general client server program that lets the user access any application program on a remote computer. Therefore, a program that allows a user to log on to a remote computer, a popular client server program, Telnet, is used to meet this demand, and Telnet's abbreviation হচ্ছে টার্মিনাল নেটওয়ার্ক, যেটা থেকে সংক্ষেপে হচ্ছে টেলনেট আমরা এই করছি, টেলনেট বলতেছি। তো the full form is the terminal network, and Telnet provides a connection to the remote computer in such a way that local terminal appear to be the remote site. মানে লোকাল টার্মিনালটা অ্যাপিয়ার করবে রিমোট সাইটে, এরকম ভাবে একটা লগইন এনভায়রনমেন্ট আমাদের তৈরি করে। তো দেয়ার আর টু টাইপস অফ লগইন। এক হচ্ছে লোকাল লগইন,
and এখান থেকে টার্মিনালের মাধ্যমে টার্মিনাল ড্রাইভারের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলিকে এই হচ্ছে অ্যাক্সেস করতে পারি ফ্রম দ্য রিমোট কম্পিউটারে। তো when a user logs into a local computer, then it's known as a local login, and when the workstation running a terminal emulator, the keystroke entered by the user are accepted by the terminal driver, and the terminal driver then passes the characters to the operating system, which in turn invokes the desired application program. তো রিমোট এটা হচ্ছে লোকাল লগইনে আমরা হচ্ছে এই টার্মিনালের মাধ্যমে টার্মিনাল ড্রাইভার দিয়ে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলিকে অ্যাক্সেস করতে পারি। আর যখন আমাদের রিমোট লগইন হয়, দূরবর্তী কোনো জায়গায় থাকে, তখন আমরা এই টার্মিনালের মাধ্যমে আমরা হচ্ছে যে হচ্ছে ক্লায়েন্টের কাছে যাচ্ছি, সেই ক্লায়েন্টের মাধ্যমে টিসিপি, আইপি বা ডেটা লিঙ্ক লেয়ার এবং ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে থ্রু ইন্টারনেট কানেকশনে ডিফারেন্ট লোকেশনের আরেকটা হচ্ছে ডিভাইসের অপারেটিং সিস্টেমে এন্টার করে, এবং সেম ওয়েতে ফিজিক্যাল লেয়ার হয়ে, ডেটা লিঙ্ক লেয়ার হয়ে, আইপি হয়ে, টিসিপি হয়ে দেন টেলনেট সার্ভারে যায়, এবং টেলনেট সার্ভার থেকে এটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলিকে দেন আমরা অ্যাক্সেস করতে পারি। তো রিমোট লগইনে আমরা কি বলছি যে when the user want to access the application program on a remote computer, the user must perform remote login. মনে করো যে আমরা যে টিম ভিউয়ার ইউজ করি অথবা রেডমিন ভিউ ইউজ করি, এই টাইপের গুলি আমাদের এইরকম ওয়েতে কাজ করে। And how remote login occurs at local site, the user send the keystroke to the terminal driver and the character are sent to telnet client, and telnet client which in turn transform the character to universal characters set known as the network virtual terminal character and deliver them to the local TCP/IP stack. রিমোট সাইটে কিভাবে লগইন হচ্ছে অকার হচ্ছে, the remote সাইটে হচ্ছে the command in NVT form, NVT হচ্ছে যে নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল, NVT ফর্মের মাধ্যমে আমাদের হচ্ছে are transmitted to the TCP/IP of the remote machine. Here the characters are delivered to the operating system and then pass the telnet server, and the telnet server then transform the character which can be understandable by a remote computer. However, the character cannot be directly passed to the operating system, as a remote operating system does not receive the character set from the telnet server. Therefore, it requires some piece of software that can accept the character from the telnet server, and the operating system then passes these characters to the appropriate application program. তো ভার্চুয়াল টার্মিনাল নেটওয়ার্কের মধ্যে কি হচ্ছে, আমরা এইখানে এই ডায়াগ্রাম পিকচারটার মাধ্যমে যদি দেখি যে টার্মিনাল থেকে আমাদের টেলনেট ক্লায়েন্টে যাচ্ছে, টেলনেট ক্লায়েন্টের মধ্যে এখানে লোকাল কম্পিউটারের যে ক্যারেক্টার সেট ছিল, এইটা এনভিটি ক্যারেক্টার সেটে কনভার্ট হচ্ছে, মানে এনভিটি ক্যারেক্টার সেটে কনভার্ট হয়ে ইন্টারনেটের মাধ্যমে আমাদের টেলনেট সার্ভারে যাচ্ছে, এবং রিমোট কম্পিউটার ক্যারেক্টার সেট এখান থেকে আমাদের এই প্রোগ্রামটা অ্যাক্সেস করতে আমাদেরকে হেল্প করছে। And the network virtual terminal is an interface that defines how data commands are sent across the internet. And in today's world, systems are heterogeneous. For example, operating system accept a specific combination of characters such as end of file token running a DOS operating system, Control Z, while token running Unix operating system, Control D. মানে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য যে হচ্ছে কম্বিনেশন, কি কম্বিনেশন, সেটা ডিফারেন্ট হয়ে যায়। তো সেটাই বলছে যে the operating system accept a special combination of characters such as end of file token, and telnet solves the issue by defining a universal interface known as network virtual interface. যে ইন্টারফেসটা আমরা দেখছিলাম, এটা this is the network virtual interface, and telnet client translates the characters that comes from a local terminal into NVT from
and then delivers them to the network. And the telnet server then translates the data from NVT into a form which can be understandable by a remote network. নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রোটোকলের মধ্যে SMTP, SNMP এবং HTTP বেশ কয়েকটা পয়েন্ট আছে। আমাদের SMTP টাকে দেখি। SMTP এর ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। মেল সেন্ড করা যখন আমরা এই যে SMTP ক্লায়েন্টের মাধ্যমে ইন্টারনেটের থ্রুতে আমরা SMTP সার্ভারের যে ডিফারেন্ট ইউজার যে হচ্ছে সার্ভ করবে সেই জায়গায় আমরা মেল যে ট্রান্সফার করছি দ্যাট ইজ কল্ড SMTP protocol. So SMTP is a set of communication guidelines that allows the software to transmit an electronic mail over the internet. Is called the simple mail transfer protocol, and it is a program used for sending messages to other computer user based on email address. Email address এর উপরে বেস করে যে হচ্ছে মেসেজটাকে সেন্ড করছে সেই হচ্ছে প্রোটোকলটা আমাদের SMTP. And it provides a mail exchange between user on the same or different computer, and it also support করছে আমাদের it can send a single message or one or more recipient. মানে আমরা ওই যে কমা দিয়ে ডিফারেন্ট হচ্ছে আইডিতে ইমেল আইডিতে আমরা মেল সেন্ড করতে পারি। So it can send a single message to one or more recipient, and sending messages can include text, voice, video, etc. graphics. আমরা অ্যাটাচমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের ফাইলকে এখানে অ্যাটাচ করে দিতে পারি। And it can also send the message on network outside the internet. আমরা ইন্টারনেট ছাড়াও ইন্টারনেটের মধ্যে যদি কোনো থাকে, যেমন ধরো লার্জ অর্গানাইজেশন গুলি নিজেদের ভিতরে যে মেল আদান প্রদান করে সেখানে তারা কিন্তু ইন্টারনেট ইউজ করে না। ইন্টারনেট ছাড়াই আমরা হচ্ছে SMTP এর মাধ্যমে, যেমন মনে করো যে একটা ব্যাংকের হচ্ছে হাজার এমপ্লয়ি আছে বা শত এমপ্লয়ি আছে, সেখানে তারা নিজেদের মধ্যে মেল সেন্ড করে। যদি কোনো কারণে ইন্টারনেট ফেলও হয়, তাদের SMTP সার্ভারের মাধ্যমে তারা এই ডেটাটাকে সেন্ড এন্ড রিসিভ করতে পারে, মেলটাকে সেন্ড এন্ড রিসিভ করতে পারে। And the main purpose of SMTP is used to set up communication rules between servers. The servers have a way to identify themselves and announce what kind of communication they are trying to perform. They also have the way of handling the errors such as incorrect email address. For example, if the recipient address is wrong, then receiving the server reply with an error message of some kind. আমি ভুল ইমেল অ্যাড্রেসে সেন্ড করি, তাহলে আমাদের কাছে কিন্তু একটা ফিরতি মেল আসে যে এই ইমেল অ্যাড্রেসটা রং, এবং ডিটেলসে আরো হাবিজাবি অনেক লেখা সহ ওই অ্যাড্রেস সহ চলে আসে। তো ফার্স্টে আমরা এটা কিভাবে কাজ করে কম্পোনেন্টস গুলি যদি আমরা দেখি, যে ফার্স্ট উই break the SMTP client and SMTP server into two component. ক্লায়েন্ট এবং সার্ভারকে আমরা আলাদা কম্পোনেন্ট করছি, এবং সাচ এজ ইউজার এজেন্ট, আমরা ইউজারকে ইউজার এজেন্ট বা ইউএ নামে বলছি, এবং মেল ট্রান্সফার এজেন্ট MTA। তো এই SMTP ক্লায়েন্টকে আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি, ইউজার এ এটা হচ্ছে ইউজার এজেন্ট, এবং MTA দ্যাট ইজ হচ্ছে মেল ট্রান্সফার এজেন্ট। and the user agent UA prepares the message, creates the envelope, and then puts the message into the envelope, and the mail transfer agent transfer this mail across the internet. এখান থেকে মেল ট্রান্সফার এজেন্ট এটি ইন্টারনেটে পাস করছে, এবং এখান থেকে another মেল ট্রান্সফার এজেন্ট এটাকে রিসিভ করছে, করে নেক্সট ইউজার এজেন্টের কাছে এটাকে হচ্ছে তার মেইল আকারে রিসিভ করে দিচ্ছে। And SMTP allows a more complex system by adding relaying system. Instead of just having one MTA at sending side and one at receiving side, more MTA can be added, acting either as a client or server
টু রিলে দ্য ইমেল, মানে এখানে ইউএ থেকে এমটিএ তে আসছে, এমটিএ থেকে রিলে এমটিএ তে আসছে ইন্টারনেটে, এবং আরেকটা রিলে এমটিএ এর মাধ্যমে সে সার্ভার সাইডে যাচ্ছে। লিটল কমপ্লেক্স, মানে আগেরটার চেয়ে একটা স্টেপ এখানে বেশি। মানে ফার্স্টে আমাদের ছিল এসএমটিপি ক্লায়েন্ট ইন্টারনেটের মাধ্যমে এসএমটিপি সার্ভারের কাছে পৌঁছে দিচ্ছে, বাট ইউজার এজেন্ট কি করছে, ইউজার এজেন্ট তার মেল ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ইন্টারনেটের থ্রুতে যাচ্ছে। এটাকে আরেকটু কমপ্লেক্স যখন করা হচ্ছে, তখন আমাদের এটা ওয়ান সাইডে একটা এমটিএ আসছে, এবং এই ক্লায়েন্ট সাইডের এমটিএ থেকে রিলে এমটিএ আসছে, এই রিলে এমটিএ টা আবার সেকেন্ড আরেকটা রিলে এমটিএ এর কাছে সেন্ড করছে, and then it goes to the server. So the relaying system without TCP protocol can also be used to send the email to users, and this is achieved by using the mail gateway. And the mail gateway is the relay MTA that can be used to receive an email. ইন্টারনেটের মধ্যে একটা মেইল গেটওয়ে থাকতে পারে, সেই মেইল গেটওয়ের মাধ্যমে আমাদের এখানে মেইল সিস্টেমের মাধ্যমে আমাদের এই প্রাইভেট নেটওয়ার্কেও আমরা ইন্টারনেট সেন্ড করছে, বাট এটা তার প্রাইভেট নেটওয়ার্কে রিসিভ হচ্ছে। প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে এখানে আমাদের ইন্টারনেটের ইউজ নাই। তো ওয়ার্কিং অফ এসএমটিপি, আমরা হচ্ছে মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল কিভাবে কাজ করে তার কাজের স্টেপস গুলি আমরা দেখতেছি। ফার্স্টে কম্পোজিশন অফ মেইল, সেন্ডার যে সেন্ড করছে সে মেইলটাকে কম্পোজ করে, ইলেকট্রিক মেইলটাকে কম্পোজ করে, এন্ড ইউজিং এ মেইল ইউজার এজেন্ট, একটা জায়গায় তো মাধ্যমে কম্পোজ করতে হবে। সেই কম্পোজটা করার পরে মেইল ইউজার এজেন্ট ইজ এ প্রোগ্রাম হুইচ ইজ ইউজ টু সেন্ড এন্ড রিসিভ মেইল, লাইক আউটলুক এক্সপ্রেস হতে পারে, অথবা আমাদের জিমেইল, ইয়াহু এই টাইপেরও হতে পারে। And the message contains two parts, body and header. The body is the main part of the message, while the header includes the information such as sender and recipient's address. মানে to আর from এইগুলিকে আমাদের থাকছে হচ্ছে হেডারে, আর মেইন কন্টেন্টটা আমাদের যাচ্ছে হচ্ছে বডিতে। And the header also includes the descriptive information such as subject of the message. In this case, the message body is like a letter and header is like the envelope that contains the recipient's address. ঠিক আছে, মেসেজ বডিটা হচ্ছে আমাদের মেন যে চিঠিটা লিখি আমরা সেটা, আর হেডার হচ্ছে আমাদের এনভেলপ যেখানে সেন্ডার রিসিভারের ঠিকানা থাকে, এবং সাথে আমাদের সাবজেক্ট লাইনটাও ইনক্লুড থাকে। Submission of mail. After composing an email, the mail client then submit the completed email to SMTP server using SMTP on TCP port number 25A. And mail delivery ক্ষেত্রে কি করছে, email delivery address contain two part, username of the recipient and domain name. যেমন আমি এখান থেকে এই ইমেল অ্যাড্রেস থেকে সেন্ড করব, while Vivek is the username and the recipient is gmail.com is the domain name. And if the domain name of the recipient email address is different from the sender's domain, মনে করি ইয়াহু থেকে আমি জিমেইলে সেন্ড করছি, এরকম হয়, the MSA will send the mail to the mail transfer agent এর কাছে, মেল ট্রান্সফার এজেন্টের কাছে পাঠাচ্ছে, এই যে এমটিএ মেল ট্রান্সফার এজেন্ট এর কাছে পাঠাচ্ছে, and the relay to email, the MTA will find the target domain, then it checks the MX record of the domain name system and obtain the target domain, and the MX record contains the domain name of the IP address of the recipient's domain. Once the record is located, MTA connects the exchange server and relay the message, and then the receipt and processing of mail. Once the incoming message is received, the exchange server delivers it to the incoming server mail delivery agent, which stores the email where it waits to user to retrieve it. মানে ইউজার ওই মেলটাকে রিসিভ করার আগ পর্যন্ত যেখানে মেলটা থাকে, মানে একটা মেল সেন্ড করলাম, সেন্ড করলে ইউজার তো ফার্স্ট ওটাকে রিসিভ করতে হবে, দেন তো আমরা ওইটাকে সে রিট্রাইভ করতে পারবে। And access and retrieve of the email, the stored email in MDA can be retrieved
by using MUA, mail user agent. MUA can be accessed by using login password. তো এসএমটিপি সম্পর্কে আমরা জানলাম, মেইল ট্রান্সফার প্রোটোকল। আমরা পরে এসএমএনপি সম্পর্কে দেখবো। এটা হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। It is a framework used for managing devices in the internet, and it provides a set of operations for monitoring and managing the internet. It provides a set of operations for monitoring and managing the internet. SMTP, SNMP concept কি আসছে আমাদের? SNMP has two components, manager and agent. The manager is a host that controls and monitors a set of agents such as router, and it is an application layer protocol which a few manager station can handle a set of agents. So what are the managers and what are the agents? আমাদের এখানে দুটো টার্ম আসছে, যে the manager and the agent. আমরা নিচে দেখছি যে ম্যানেজার কে? ম্যানেজার হচ্ছে, ম্যানেজার is a host that runs on SNMP client program, while the agent is a router that runs on SNMP server program. And management of the internet is achieved through simple interaction between the manager and the agent, and the agent is used to keep the information in the database, while the manager is used to access the values in the database. For example, a router can store the appropriate the agent is used to keep the information in a database, while the manager is used to access the values in the database. For example, a router can store the appropriate variables such as the number of packets received and forwarded, while the manager can compare these variables to determine whether the router is congested or not. And management of SNMP has three basic idea. এটা management the basic idea যেটা সেটা হচ্ছে the manager checks the agent by requesting the information that reflects the behavior of the agent, and the manager also forces the agent to perform a certain function by resetting values in the agent database, and the agent also contributes to the management process by warning the manager regarding an unusual condition. ম্যানেজমেন্টের কম্পোনেন্টস গুলি আছে, বেশ কিছু কম্পোনেন্টস আছে। আমরা কম্পোনেন্টস গুলিকে একটু দেখে নিব। আমরা সময় কম, না আমাদের সময় হয়ে গেছে, আমরা এসটিটিপিটাকে একটু দেখি। HTTP তো আমরা আমাদের কমনলি নোন, দ্যাট ইজ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, বাট এটা সম্পর্কে এটার কিছু ফিচার্স আছে ইন ডিটেইলসে, এটার হচ্ছে ট্রানজ্যাকশনস কিভাবে হয় সেই বিষয়গুলি এবং কিভাবে এটা ম্যানেজ হয়, যে মেসেজ সেন্ড হয় সেই বিষয়গুলিকে আমরা একটু সংক্ষিপ্ত দেখব। তো দিস ইজ এ প্রোটোকল ইউজ টু অ্যাক্সেস ডেটা অন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই প্রোটোকলের মাধ্যমে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমরা ডেটা অ্যাক্সেস করতে পারি। And the HTTP protocol can be used to transfer the data from the plain text, hypertext, audio, video, and so on. এইসব হচ্ছে ওইতে আমাদের ডেটা ট্রান্সফার করতে পারে। And the protocol is known as hypertext transfer protocol because its efficiency that allows us to use a hypertext environment where there are rapid jumps from one document to another document. And HTTP is similar to the FTP as it also transfers the files from one host to another host. But HTTP is simpler than FTP as HTTP uses only one connection, no control connection to transfer the file.
সো এই কারণে এটা FTP এর চেয়ে HTTP টা comparatively simpler. And HTTP is used to carry the data in the form of MIME-like format. And HTTP is similar to SMTP as the data is transferred between client to server. মেল ট্রান্সফার প্রোটোকলের সাথেও সিমিলার কিছুটা, যেহেতু এটা একটা ক্লায়েন্ট থেকে একটা সার্ভার থেকে একটা ক্লায়েন্টের ডেটা ট্রান্সফার করছে। And HTTP differs from the SMTP server in the way that the messages are sent from the client and the server, and from the server to the client. And SMTP messages are stored to forward, while HTTP messages are delivered immediately. Some features of HTTP is here. Connectionless protocol. HTTP is a connectionless protocol. HTTP client initiates a request and wait for a response from the server. When the server receives the request, the server processes the request and send back the response to the HTTP client. এগুলি একটু দেখতে হবে। HTTP ট্রানজাকশন আমাদের আসছে যে এখানে ক্লায়েন্ট থেকে আমাদের দিস ইজ এ রিকোয়েস্ট সেন্ড করা হচ্ছে এবং এই রিকোয়েস্টটা দিস ইজ এ রেসপন্স আকারে আবার আমাদের চলে আসছে, মানে সার্ভার। তো এই ক্লায়েন্ট থেকে আমাদের একটা রিকোয়েস্ট সেন্ড করা হচ্ছে, সেই রিকোয়েস্টটা আবার আমাদের কাছে আসছে এবং আমরা সেই ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি। In the above figure shows the HTTP transaction between client and server. The client initiates a transaction by sending a request message to the server, and the server replies the request message by sending a response message. মেসেজটা কি আকারে আসছে, রিকোয়েস্ট এবং সেন্ড মেসেজ। HTTP মেসেজ আর টু টাইপ, এক রিকোয়েস্ট মেসেজ আর একটা হচ্ছে রেসপন্স মেসেজ। একবার রিকোয়েস্ট করছে, ওটা রেসপন্স আসছে। both message types are same message format, মানে একই রকম মেসেজ ফরম্যাটে আর কি যাচ্ছে, প্যাকেট যাচ্ছে, রেসপন্স যাচ্ছে এবং ওই রিকোয়েস্ট যাচ্ছে এবং রেসপন্স আসছে। তো রিকোয়েস্ট মেসেজটা আমরা যে দেখতে পাচ্ছি, ইট ইজ দ্য রিকোয়েস্ট মেসেজ ইজ সেন্ড বাই দ্য ক্লায়েন্ট দ্যাট কনসিস্ট অফ এ রিকোয়েস্ট লাইন, দেন একটা হেডার থাকে এন্ড সামটাইমস ইট হ্যাজ এ বডি থাকে, বডি পার্ট থাকে। আর যখন রেসপন্স মেসেজ আসে আমরা দেখি দুইটাই দেখতে পাচ্ছি সেম, যেটা রিকোয়েস্ট লাইন আর এটার মধ্যে ওই রিকোয়েস্টের স্ট্যাটাস লাইনটা থাকছে এবং আমাদের এটার মধ্যে একটা হেডার থাকে, সেম ভাবে রেসপন্স মেসেজের একটা হেডার থাকে, দেন একটা ব্ল্যাঙ্ক লাইন এবং এ বডি প্রেজেন্ট অনলি ইন সাম মেসেজেস। এবং সেম ওয়েতে রেসপন্স মেসেজের ভিতরেও আমাদের এরকম একটা বডি থাকে যেটা প্রেজেন্ট ইন অনলি সাম মেসেজে এটা থাকতে পারে আর কি। তাহলে দুইটারই আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে একদম অলমোস্ট সেম টাইপের। দেন হোয়াট ইজ ইউআরএল? একটা ইউআরএল এর ডিটেইলসটা আমরা যদি আসি, ইউআরএলটা হচ্ছে যে আমাদের এই যেরকম ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা কি ইউআরএল বলি আমরা, এ ক্লায়েন্ট দ্যাট ওয়ান্টস টু অ্যাক্সেস দ্য ডকুমেন্ট ইন দ্য ইন্টারনেট নিডস এ অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা কেই আমরা ইউআরএল হিসেবে বলছি, টোটাল অ্যাড্রেস যেটা, and facilitate to access the document. And HTTP uses the concept of URL, and this uniform resource locator by URL is a standard way to specify any kind of information in the internet. And URL defines 4 parts. That is, first one is method, যেখানে আমরা www হতে পারে, FTP হতে পারে, তারপরে কোলন দিয়ে দুইটা স্ল্যাশ, দিস ইজ কমন, তারপরে হোস্টের নেম, তারপরে কোলন দিয়ে পোর্ট নাম্বার অথবা স্ল্যাশ, পরে স্ল্যাশ দিয়ে আমাদের এটা পাথ থাকে। তো এই 4টা পার্ট নিয়ে হতে পারে, আমরা এই 4টা পার্টকে একটু দেখি। দ্য মেথড হচ্ছে ইজ দ্য প্রোটোকল ইউজ টু রিট্রাইভ দ্য ডকুমেন্ট ফ্রম এ সার্ভার, যেমন HTTP দিয়ে তারপরে হোস্টে আসছে, হোস্টের মধ্যে আমরা বলছি দ্য হোস্ট অফ দ্য কম্পিউটার where the information is stored,
যে কম্পিউটারে আমার ওয়েবসাইটটা স্টোরড আছে, দ্যাট ইজ দ্য হোস্ট, and the computer is given an alias name. Web pages are mainly stored in the computer, and the computers are given an alias name with the beginning character www character দিয়ে শুরু করা হয়, and the fields is not mandatory. Then port আসছে, the port URL can also contain port number of the server, but it's an optional field. This port number is if the port number is included, then it must come between the host and the path, and it should be separated from the host by a colon. Host নামের পরে অবশ্যই একটা colon দিয়ে পোর্টটাকে সেপারেট করে দিতে হবে। And path is the path name of the file where the information is stored, and the path itself contains slashes, slash দিয়ে then path nameটা আসে, that separate the directories from the subdirectories and files. Directory, subdirectory এবং ফাইল গুলিকে স্ল্যাশ দিয়ে দিয়ে সেপারেট করে পাথ নেমটাকে আমাদের দিতে হয়। তো এই পার্টটুকু আমরা দেখবো আজকে, যে অংশটাকে দেখলাম অ্যাপ্লিকেশন প্রোটোকল। এই অ্যাপ্লিকেশন প্রোটোকলের ভিতরে ডিএনএস, এফটিপি, টেলনেট, এসএমটিপি, এসএনএমপি এবং এইচটিটিপি, এই প্রোটোকলগুলি সম্পর্কে একটু ডিটেলসে টাইম শর্টের জন্য খুব বেশি আলোচনা করা হয়নি। আরো সুন্দরভাবে তোমরা এগুলিকে একটু পড়ে নিতে হবে। এই লিংকটা দিয়ে দিন। হ্যাঁ, এই লিংকটা নতুন করে দিতে হবে কেন? লিংক তো আছেই তোমাদের কাছে। ও আগের সেটাতেই পাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আগে সেটাতেই পাবো। আমরা এটা করাচ্ছি জাভা টি পয়েন্ট থেকে। জাভা টি পয়েন্টে তোমরা মিড টার্মের আগে এই যে কম্পিউটার নেটওয়ার্কের এগুলি করেছো, মডেলস গুলি এই পর্যন্ত করেছিলাম। তারপর আমি আজকে ফিজিক্যাল লেয়ার থেকে করাতে যাচ্ছিলাম, বাট বললা যে লেয়ার গুলি তোমরা অন্য কোর্সে করেছো। সো যেহেতু আমাদের এমনি পিছনে আছি, সো আমরা এই কারণে লেয়ার গুলিকে বাদ দিয়ে ঠিক লেয়ারের পরে অ্যাপ্লিকেশন প্রোটোকল, এই 6টা প্রোটোকল নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু রিমেইনিং কিছু মানে ডিউ যেটা হয়ে গেছে ক্লাস, এখান থেকে আমি হচ্ছে কিছু পার্ট রেকর্ডিং করে আমি ইউটিউবে আপলোড করার ব্যবস্থা করে দিব, যাতে তোমরা ওই কন্টেন্ট গুলিকেও দেখতে পারো আর কি। ঠিক আছে, সবাই ভালো থেকো, কথা হবে। কয়জন আছে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরানের সাথে তো অনেকদিন কথা হয় না। ইমরান, কি অবস্থা?